নমস্কার বন্ধু। একটা ভুলের সাজা ৩ বছর, কিন্তু সমাজের সাজা কি কখনো শেষ হয়? এই গল্পটা ভীষণ মানবিক, সামাজিক আর নীরব ট্র্যাজেডিতে ভরা। আসুন আমরা শুনে নিই সেই গল্প, আশাপূর্ণা দেবের ছুটি নাকচ। চোখের সামনে দিয়ে সাঁ করে একটা গাড়ি বেরিয়ে গেল। একটা, দুটো, তিনটে, চারটে। হাঁ করে তাকিয়ে দেখে মালতী। জানো, এরকম স্বর্গীয় দৃশ্য সে জীবনে দেখেনি। পুরো ৩-৩টে বছর দেখেনি মালতী রাস্তা, গাড়ি, পথ চলতি মানুষ। ভাবতে গিয়ে যেন বিশ্বাস হচ্ছে না। ৩-৩টে বছর মালতী তার জানা পৃথিবীর বাইরে একটা অদ্ভুত পৃথিবীতে কাটিয়েছে। আর এখন আরও অবাক লাগছে, আবার সেই পুরনো পৃথিবীতে এসে দাঁড়িয়েছে। হঠাৎ নিজের গায়ে চিমটি কেটে দেখে নিল মালতী, ঘটনাটা সত্যি না স্বপ্ন। কাল রাত্রিই সেই পাজিটা, মালতী জানে না তাকে কি বলে চিহ্নিত করতে হয়, সর্দার না কর্তা, কে জানে। জানতে ইচ্ছেও হয়নি কোনোদিন। মনে মনে তাকে মালতী পাজিটাই বলে। তা সে কাল রাত্রিরে খ্যাঁকিয়ে হেসে বলেছিল, হ্যাঁ, কাল সকালে তো তোর ছুটি হয়ে যাবে রে মালতী। ছুটি হয়ে যাবে? মালতী গারাদ থেকে ছাড়া পাবে? বিশ্বাস হয়নি। সারা রাত ভয়ানক একটা যন্ত্রণার মতো চিন্তায় জেগে কাটিয়েছে, ঘুমোতে পারেনি। বারে বারে ভেবেছে, পাজিটা তাকে খেপিয়ে মজা দেখতে অমন একটা সুখবর দেয়নি তো মিছিমিছি করে। কাল সকালে মালতী যখন জিজ্ঞেস করবে কই ছুটি হলো, তখন ওই শেয়াল হাসিটা হাসবে। কিন্তু আজ সকালে সত্যি সত্যি এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। কে কোথা থেকে বিশ্রী একটা কর্কশ স্বরে বলে উঠল, মালতী দাসে ছুটে। তারপর কার সঙ্গে কিভাবে জেলখানার মধ্যে থেকে বার হয়ে জেল গেটের বাইরে খোলা আকাশের নিচে দাঁড়ালো, নিজেই বুঝে উঠতে পারল না। কেমন যেন আচ্ছন্নের মতো চলে এলো। আসার আগে কয়েকটা চেনা মুখ দেখতে পেল। তাদের মুখে হতাশা, আবার হয়তো হিংসেও। কিছু একটা বলে উঠল দু একজন, কিন্তু মালতী ঠিক বুঝে উঠতে পারল না। নিজেও কিছু বলতে গেল, তাও বলা হলো না। সঙ্গে পাহাড়দারটা গরু তাড়ানোর মতো হেট হেট করে ঠেলে বার করে নিয়ে এলো। ছুটি হয়ে গেছে, ছাড়ান পেয়ে গেছে। তবু এদের একতারে যতক্ষণ থাকতে হবে, এরা খানিকটা দুর্ব্যবহার তো করবেই। সেই ৩ বছর আগে যখন মালতী শুনেছিল তার জেল হয়ে গেল, মনে করেছিল জেলখানায় ঢুকি গলায় দড়ি দেবে। মেয়ে ছেলে হয়ে জেল, কি লজ্জা, কি লজ্জা। তাদের বস্তিতে কোনো মেয়েটার কপালে এমন ঘটেছে? মোটামুটি বস্তিটা গেরস্থ বস্তি। মেয়ে পুরুষে সবাই খেটে খায়, ছেলেপুলে নিয়ে সংসার করে। হয়তো সব ক্ষেত্রে পুরুষগুলো খেটে খায় না, অথবা খেটে যা যা রোজগার করে তাতে মদ দাড়ি খায় এবং পরিবারের রোজগারে ভাতটা খায়। তবে খাটেও অনেকে। মেয়েগুলো সবাই খেটে খায়। ৭-৮ বছর বয়স থেকে মায়েদের সঙ্গে বাবুদের বাড়ি কাজ করতে যায়। ছোট ছেলেগুলোও খাটতে বেরোয়, তবে রাতে ফিরে এসে একটা ডেরায় ঢুকে ঘুমোয়। একখানা মাত্রই ঘরের সম্বল, তবু তার মধ্যেই জন্ম মৃত্যু, মিলন বিরহ এবং কলহ কোঁদলের লীলা চলে নিজ নিয়মে। আর তার মধ্যেই একটা সংসার সংসার ভাব থাকে। এই জন্যই ৫৫ ওই বস্তিটাকে গেরস্থ বস্তি বলা হয়। এদের মধ্যে যেসব যুগল জীবনের প্রবাহ, তাদের মধ্যে তাদের সম্পর্কের বৈধতা নিয়ে বিশেষ কোনো প্রশ্ন ওঠে না। ও নিয়ে মাথা ঘামাতে আসবার সময় নেই কারো। অতএব বলা যায়, আজকের আমাদের দেশের শিক্ষিত নারী সমাজের মধ্যে নারী মুক্তির পরিপ্রেক্ষিতে বিবাহ বন্ধনের ফাঁস থেকে মুক্ত হয়ে যে লিভ টুগেদার প্রথা প্রবর্তনের দাবিতে আধুনিক পত্রপত্রিকা সোচ্চার, এরা সেই প্রথায় বিশ্বাসী বহু আগের থেকেই। নিরক্ষর এবং নারী মুক্তি শব্দটা সম্পর্কে ওয়াকিবহাল না হলো, এদের কাছে বর্তমানটাই সত্য। কিন্তু মালতীরা এমন নয়। মালতী আর অমূল্য
রীতিমতো বিবাহিত দম্পতি। হাওড়া জেলার সজনেপোতার অনন্ত গড়াইয়ের ছেলে অমূল্য গড়াইয়ের সঙ্গে পাশের গ্রাম চণ্ডীখোলার কেতু দাসের মেয়ে মালতী দাসের বিবাহকালে নাপিত, পুরুত, শঙ্খধ্বনি, কলাতলা, ছান্দনাতলা সব কিছুই হয়েছিল। অথচ সে মালতীরই এমনই কপাল, মেয়ে ছেলে হয়ে জেল হলো। কি লজ্জা, কি ঘৃণা! সরকারি জেলখানায় মেয়ে কয়েদির অভাব নেই, কিন্তু এতটা জানা ছিল না মালতীর। তাই যখন হুকুমটা শুনতে পেল তখন তার মনে হয়েছিল ভূভারতে এমন ঘটনা বুঝি এই একটাই ঘটনা। অতএব গারদের মধ্যে ঢুকি গলায় দড়ি, আর দড়ি না জোটে পরনের শাড়িখানা তো আছে, ওর ফাঁসেও কাজ হয়। কিন্তু ফিমেল ওয়ার্ডে ঢুকে এসে তাজ্জব বনে গিয়েছিল মালতী। এত মেয়ে ছেলে জেলে ভর্তি, বুড়ির থেকে যুবতী, গাদা গাদা মেয়ে। দেখে শুনে শাড়ি দড়ি ওগুলো আর তেমন ঠেলা মারল না মালতীকে। ভাবলো তারা কি, দেখাই যাক না, শাড়িটা তো হাতে রইলই। আর সেই দেখাটা দেখতে দেখতে দিন রাত মাসগুলো পার হতে 3টে বছরও কেটে গেল। অবশ্যই ঝরঝরিয়ে কেটে যাওয়া নয়, প্রতিক্ষণ কাটতে কাটতে কাটা, তবু কাটল। জেল গেটের বাইরে এসে মালতী উদ্ভ্রান্ত হয়ে চারদিক তাকালো। কোথায় সেই চিরপরিচিত মুখটা? খাড়া নাক, চওড়া কপাল, পেটানো শরীর, ঢ্যাঙা গড়ন, তামাটে রং। সেই মানুষটা এখানে দাঁড়িয়ে থাকবে না? মালতী যা ছাড়া পাবে সে খবর কি তার জানা নেই? অবশ্যই ইদানিং আর অনেকদিন আসেনি অমূল্য, যা এসেছিল সেই গোড়ায় গোড়ায়। তা বলতো, আসতে যেতে অনেক সময় যায়, কাজের ক্ষতি হয়, পয়সাও তো আর কম খরচ হয় না। তাই মালতী নিজেই বলেছিল, তো নিত্যে আসায় কাজ নাই, একেবারে সেই ছাড়ার দিনটাতেই চলে এসো। ফেরার কালে দুজনাই মা কালীর থানে পুজো দিয়ে ঘরে ফিরব। কিন্তু কোথায় অমূল্য? ও কি তাহলে তারিখটা জানেনি? বড় ভ্যাবাচাকা খেয়ে এদিক ওদিক তাকায় মালতী। জেল কর্তৃপক্ষ তার হাতে একটা পুঁটুলি ধরিয়ে দিয়েছে বেরোবার সময়। এটা নাকি মালতীর নিজস্ব সম্পত্তি। জেলখানায় ঢোকবার সময় ওর সঙ্গে যা ছিল। কি বা ছিল? তখন ভব্যযুক্ত হতে গায়ে একখানা চাদর দিয়েছিল, আর অমূল্য একখানা নতুন গামছার সঙ্গে দিয়ে দিয়েছিল, আর ছিল হাতে পড়া এক গোছা প্লাস্টিকের চুড়ি। এগুলো যে কেন খুলে রাখতে হয়েছিল তা মালতী জানে না, তবে এরা কিছু পয়সাও দিয়েছে রাহা খরচ বলে। অমূল্য এলো না, অনেকদিনই আসে নাই। তার শরীর গতিক ভালো আছে তো? ছেলেটাই বা কেমন থাকলো কে জানে। 3 বছরের ছেলের এতদিনে 6 বছরেরটি তো হবার কথা। ছেলেটাকে একবারও আনিনি অমূল্য। মালতী যখন লোহার গড়া দিয়ে মুখ চেপে কেঁদে ফেলে বলেছিল, গোপালটার একবার আনলে নাই? অমূল্য উদাসভাবে বলেছিল, ওরে বলি নাই, বলেছি তোর মা বাপঘর গেছে। অন্যজনেরা কি আর না বলে ছেড়েছে? বলেছে। সব্বাই ফিস ফিস গুজগাজ করে আবার বলেও দিয়েছে। আমি গোপালকে বুঝেছি তোর মা বাপঘর গেছে, বাপের ব্যামো। কিন্তু বাপের ব্যামো কতদিন থাকে? আর যদি সেই ব্যামোর থেকে মুক্তি হয় তখনও মাকে বাপঘর থাকতে হয় কেন? এই প্রশ্ন গোপাল তার বাপকে করেছিল কিনা সে খবর পায়নি মালতী। মুখ্য আর অভাগাদের ধৈর্য বেশি। তারা আপনজন বিদেশে গেলে 2 মাস 6 মাসে লোকমুখে একটা বার্তা পেলেও নিশ্চিন্ত থাকে, জানে সেই যথেষ্ট। ভাগ্যবানদের মতো সাগর পাড়ে যাওয়া আপনজনদের সঙ্গেও হরঘড়ি যোগাযোগের কথা ভাবতেও পারে না। মালতী মনিব বাড়িতে দেখে শুনে হাঁ হয়ে যেত। মনিবকে নিয়ে টেলিফোন তুলে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতো, আর পরে বলতো ছোট বোনের সঙ্গে কথা কয়েছিলাম। কিন্তু কোথায় সে ছোট বোন? কখনো তো দেখি না। ও মা, দেখবে কোত্থেকে, সে তো বিলেতে থাকে। বিলেতই বলতো। মুখ্যদের বোঝাতে সাগর পাড়ের সকল দেশকেই বিলেত বলতে হয়, ওরা ওটাই বোঝে। তা ভাগ্যবন্তদের মতো আবেগ, ভালোবাসা, মন কেমন সবই বেশি বেশি। বিলেতের ছোট বোনকে ডেকে যখন তখন কথা না কয়ে থাকতে পারে না। মালতীদের কথা আলাদা, মালতীদের অপেক্ষার শিক্ষা আছে। মালতী তাই দিন গুনেছে, আর ভেবেছে গিয়ে গোপালটারে কতটি ডাগর দেখব কে জানে।
তেমন কি আর হয়েছে? কে আর যত্নার্থী করেছে? অমূল্যর হাতেই তো হাঁড়ির ভার পড়েছে। কি বা রেঁধেছে আর কি বা খেয়েছে বাপ বেটায়? তার রং মিস্ত্রির কাজটাও তো বজায় রাখতে হয়েছে। মালতী মনিব বাড়ি মাস মাস ৮০ টাকা করে পেত, প্লাস দুবেলা বাড়ির চা রুটিটাও বাঁচত। সেটা তো গেছে। মনিবগিন্নির সুখ্যাতিতে শতমুখ হতো মালতী। বস্তির সবাইকে ডেকে ডেকে গল্প করত। মনিবগিন্নির বদান্যতায় মালতী কত রং বেরঙের ভালো ভালো শাড়ি পরেছে, আজ পুরনো হলেই দিয়ে দিত। মালতী বলতো, ওরা তো আমাদের মতো বাঙালি না, বুড়োগিন্নিও রংচঙা কাপড় পরে। বাঙালি নয় বটে, তবে কথাবার্তা আমাদের সঙ্গে আমাদের মতনই কয়। বরাবর এইখানেই তো, অমন মানুষ আর হয় না। কিন্তু এখন এখন মালতী দুবেলা সে মনিবগিন্নিকে সাপ সাপান্ত না করে জলগ্রহণ করে না। মালতীর জীবনটা ধ্বংস হলো তো তার জন্যই। অবশ্য মিথ্যে বলবো না, মালতীরও লোভ হয়েছিল, কিন্তু এও বলতে হবে তার থেকেও বেশি হয়েছিল মায়া আর সমীহ। অমন মান্যিমান মানুষটা মালতী হেন তুচ্ছ মানুষটার হাতে ধরে কাকুতি মিনতি করছে, চোখের জল ফেলছে, এ দৃশ্য তাকে বিচলিত করেছিল। না, কোনো দিকে কোথাও অমূল্য ছায়া নেই। আস্তে আস্তে একলা একলা এগোয় মালতী। তাদের বাড়ির দিকে বাসের রাস্তাটা কোন দিকে? অনেকদিন পথে পা দেয়নি। এই সকালের আলোতেও কেমন যেন গা ছমছম করছে। হঠাৎ একটা লোক, তার ছায়া পড়ল সামনে। ছায়াটা দীর্ঘ। কে? অমূল্য আসছে নাকি? না, ক্ষণিকের আশার আলোর ঝিলিকটা নিভে গেল। অমূল্য নয়, তবে গরমে পেটনে যেন অমূল্যের ধরন। তেমনি লম্বা পেটা শরীর, মুখ চোখ কাট কাট, একটুখানি গোঁফের বাহার, তবে গায়ের রংটা নিকষ কালো। লোকটা মালতীর আপাদমস্তক দেখে নিয়ে একটু হেসে বলল, হ্যাঁ, কি ছুটি হয়ে গেল? মালতী চমকে উঠল। মালতী যে এতদিন গারদে ছিল, আর আজ ছুটি হয়ে গেল, তো জানলো কি করে লোকটা? মালতী তাই সরাসরি উত্তর না দিয়ে বলল, চিনতে পারলুম নাই তো। লোকটার হাতেও একটা পুঁটুলি। সেটাকে শরীরের সঙ্গে চেপে একটা আড়মোড়া ভেঙে বলল, হ্যাঁ, চিনতে আর পারবে কেমন করে? একসঙ্গে তো আর থাকা নাই, দেখা দেখি তো নাই। তুমি হলে গিয়ে ফিমেল ওয়ার্ডের, আমারও আজ ছুটি হয়ে গেল। মালতী আবার একবার চমকালো। এই লোকটাও তাহলে কয়েদি? আশ্চর্য। মালতী কিন্তু লোকটাকে মোটেই সগোত্র বলে মনে হলো না। ভাবল, ও বাবা, এ তাহলে একটা চোর ডাকাত। বেজার মুখে নেহাত সৌজন্য বজায় রাখতে বলল, অ, কতদিন পরে? লোকটা বলল, কে জানে, অত হিসাব নাই, তা বছর চারেক তো হবে, মেয়াদের সময় বোধহয় তাই বলেছিল। মালতী ভাবল, 4 বছর, তার মানে আমার থেকে নিশ্চয়ই বেশি পাপী। তারপর ভাবল, আমি তো আর সত্যি পাপী নই, কপালক্রমে। লোকটা আবারও বলল, তোমার তো দেখছি আমার মতনই কপাল, গেটে কেউ নিতে আসে নাই। তা তুমি মেয়ে ছেলে, কেউ একজন তো, ও কেউ নাই বুঝি? মালতী মনে মনে ষাট দিয়ে বেজার মুখে বলল, থাকবে না কেন, স্বামী আছে, ছেলে আছে, আসতে পারে নাই, কে জানে শরীর গতি কেমন রয়েছে। কতদিনের মেয়াদ ছিল? লোকটা জিজ্ঞেস করায় মালতীর হাড় জ্বলে যাচ্ছে, কিন্তু মেজাজি বা দেখায় কি করে? হয়তো এর কাছ থেকেই জেনে নিতে পারা যাবে ৫৫ তলার বাসে চাপতে হলে কোন দিকে দাঁড়াতে হয়, কত নম্বরে চাপতে হয়। তাই অনিচ্ছের সঙ্গে বলল, ৩ বছর। অ, তো যাবে কোন দিকে? মালতী যেন হাতে চাঁদ পেল, তাড়াতাড়ি বলল, ৫৫ তলা। তো কোন বাসে চাপতে হবে? লোকটা আবার আড়মোড়া ভেঙে বলল, শহরে ৫৫ তলা তার একটি নাই, গোটা কতক আছে। ও মা, শোনো কথা, হাওড়া ৫৫ তলা আবার কটা আছে? অ, হাওড়া ৫৫ তলা, সে তো বেশি দূর হবে না, যাবে তো চলো দেখিয়ে দিই। মালতীর মনে হলো, হঠাৎ লোকটা এমন আঁকড়াপনা করছে কেন? কোনো বদ মতলব নেই তো। উল্টোপাল্টা বাসে চাপিয়ে অন্য কোনোখানে নিয়ে গিয়ে ফেলার তাল করছে না তো। দেখছে বিয়েবাড়ি সেটা মেয়ে ছেলে ফ্যালকামুখ হয়ে ঘুরছে। আবার ভাবলো, তা বাস গাড়ি তো আর ফাঁকা যাবে না,
আর যারা চেপেছে তাদের নয় শুধিয়ে নেব। তাই বলল, তুমি আবার আমার লেগে কষ্ট করবে? তোমার কোন দিক? আমার? লোকটা কালো কুচকুচে বুকে সাদা দাঁত মেলে হাসল। আমার কোনো দিক বেদিক নাই, যে কোনো একটা দিক বেছে নিলেই হলো। চলো ওই দিক বাগে। কিন্তু দু চার পা এগিয়ে বলল, আমার কিন্তু বিস্তর খিদে লেগেছে, একটু কিছু খেয়ে নিলে ভালো হয়। ওই ওদিকে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। শুনে মালতীরও মনে পড়ল তারও তো খুব খিদে পেয়েছে, অন্তত চা একটু খেতে পারলে মন্দ হয় না। বিনা প্রতিবাদে ওর সঙ্গে এগুলো। চায়ের দোকানের সামনে টানা লম্বা একটা ফাটা চটা কেঠো বেঞ্চি পাতা। লোকটা বেঞ্চিতে বসে পড়ে হাঁটুর কাছে গুটিয়ে থাকা পায়জামাটা টান টান করে দরাজ গলায় বলল, দুটো চা, দুখানা করে লেড়ো বিস্কুট। মালতী পুটুলির মুখ খুলবার চেষ্টা করতে করতে বলল, আমার পয়সাটা কিন্তু আমি দেব। লোকটা হাত নাড়া দিয়ে বলল, থাক না, বেটা ছেলে সঙ্গে থাকলে মেয়ে ছেলেকে চা খাবারের দাম দিতে নাই। মালতী আবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। খুব ঘুঘু নয় তো? আস্তে আস্তে ফাঁদে ফেলতে চায় নাকি? কিন্তু মুখটা তো তেমন দেখাচ্ছে না, কেমন যেন উদাস উদাস আলগা আলগা ভাব। তবু মালতী একটু ঝাঁঝ দেখেই বলল, জানা নাই চেনা নাই, তোমার পয়সা খাবো কেন? ও জানা চেনা নাই, তা বটে। লোকটা একটু হেসে বলল, শাস্ত্রর পড়ো নাই না? শাস্ত্র? হ্যাঁ, তো শাস্ত্র লেখা আছে না, দুই মনীষী যদি একসঙ্গে আড়াই পা হাঁটে তো বন্ধু হয়ে যায়। তো কত পা তো হাঁটা হলো, হলো না? অতএব মালতী শাস্ত্রবাক্য মেনে নিল। বিস্কুটে কামড় দিতে লোকটা বলল, তা কেসটা কি? হ্যাঁ, কি বললে? বলছি তোমার কেসটা কি ছিল? লোকটাকে দেখে যেন আর তেমন সন্দেহ আসছে না, শাস্ত্রবাক্যের প্রভাব কিনা কে জানে। মালতী খুব আস্তে বলল, সে অনেক কথা, একের পাপ আর অন্যের দণ্ড। তো কেসটা ছেলে চুরি। ছেলে চুরি? হ্যাঁ, সেই তো দুদিনের বাচ্চা হাসপাতাল থেকে বার করে নিয়ে এসে। হঠাৎ যেন মালতী প্রাণের ভেতরটা উথলে উঠল। নিজের কয়েদের ইতিহাস জেলখানায় দু চারটে মেয়ে কয়েদির কাছে করেছে বটে, তবে তারা তেমন বিশ্বাস করেছে বলে মনে হয়নি। এ লোকটা মনে হচ্ছে যেন বিশ্বাস করবে। ভিতরের আবেগ দুঃখ জ্বালা হঠাৎ হুড়মুড়িয়ে যেন বেরিয়ে আসতে চাইল, আর অদ্ভুত একটা কাহিনী শোনালো। অথবা অদ্ভুত নয়, ইহ সংসারে এমন আকছারি হয়। পঞ্চাননতলার মালতী সেটা হয়তো জানা ছিল না। মালতী কাজ করতে এক মস্ত বড়লোকের বাড়ি। কর্তার বড়বাজারে গদি আছে, গাড়ি আছে দুখানা, কিন্তু নেই একটা জিনিস, তার নাম হচ্ছে শান্তি। দুটো ছেলে, তারা বাপের বিজনেস না দেখে বেশি লেখাপড়া শিখে পরের দরে চাকরি করায় ভালো মনে করে একজন দিল্লি আর একজন বোম্বাই গিয়ে বসে আছে বউ ছেলে পুলে নিয়ে। তো একটা মাত্র মেয়ে, সেও দূরে। বিজ্ঞানীরে তার শ্বশুরের মস্ত ব্যবসা, কিন্তু মেয়েটার বছর 6-7 বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি। মেয়ের চিঠিতে জানতে পেরেছে এই জন্যে মেয়েটার শ্বশুরবাড়িতে গঞ্জনার শেষ নাই। স্বামী শুদ্ধ অনাদর অবহেলা করছে এবং শাশুড়ি শাসাচ্ছে আর একটা বছর দেখবে, তারপর ছেলের আবার বিয়ে দেবে। ছেলে মেয়ে না হলে ডিভোর্স দেওয়া আইনে আছে। এরকম চলছিল, আর সে মেয়ে ভয়ে একবারে কাঁটা হয়েছিল। তো ভগবানের দয়ায় এতদিন পরে তার সন্তান সম্ভাবনা দেখা দিয়েছে। শরীর খুব খারাপ। শাশুড়ি বউকে মা বাপের কাছে পাঠিয়ে দিয়েছিল এবং শাসিয়েছিল, মেয়ে কোলে করে কিন্তু ফেরা চলবে না, ছেলে চাই, বংশের বংশধর। এত সম্পত্তির মালিকটা কি হবে যদি বউ ফেলিওর হয়? কিন্তু ভাগ্যের নির্লজ্জ পরিহাস, সেই উৎপীড়িতা মেয়ের পুত্র সন্তানই হলো, কিন্তু অকালে মৃত। মেয়ে হয়তো তখনই আত্মহত্যা করে বসত যদি তার উঠে বসবার ক্ষমতা থাকত। আগলে আগলে রেখেছেন বৃদ্ধা মহিলা। তখনই তিনি বাড়ির বাসন মাজুনি ওই মালতীর কাছে কেঁদে পড়লেন। যেমন করে হোক একটা সদ্যজাত ছেলে বাচ্চা তাকে এনে দিতে হবে। এর জন্য তিনি মালতীকে নিজের গলার 110 ভরির পাকা সোনার হার করে দিয়েছিলেন এবং বলেছিলেন, যেখানে যত ঘুষ লাগে তা দেবেন, তোদের বস্তির থেকে হোক, কোনো অখ্যাত হাসপাতাল থেকে হোক,
হাসপাতালে আয়ার সঙ্গে আঁতাত করে, অথবা জমাদারনীদের ঘুষ খাইয়ে। মালতী বিবেক চিন্তাকে প্রশমিত করতে যুক্তিও দিয়েছিলেন, আরে বাবা, হাসপাতাল থেকে কুকুর শেয়ালে বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে, অসাবধান আয়াদের অবহেলায় কত বাচ্চা মরেই তো যাচ্ছে। আর যদি বা টিকছে, তো ওইসব দিন দুঃখীর ঘরের বাচ্চারা কুকুর বেড়ালের মতো মানুষ হচ্ছে। এদের একটাকে যদি আস্তাকুর থেকে তুলে এনে রাজসিংহাসনে বসিয়ে দাও, সেটা পাপ না পুণ্যি? যে ঘরানার মহিলার পা ছুঁতে সাহস হবার কথা নয় মালতীর মতো দরের লোকের, তিনি মালতীর হাত ধরে আবেদন করলেন এবং মিনতি করলেন যেন কাকপক্ষীতে টের না পায়। মালতী অবশ্য কাকপক্ষী জনসমাজ কাউকে টের পেতে দেয়নি, শুধু জানিয়েছিল তার স্বামীকে। বলেছিল, ভেবে দেখো তো, সত্যি পাপ না পুণ্যি? তাছাড়া ওই 10 ভরি সোনা হাতে পেলে তুমি এই রংমিস্ত্রি কাজ আর 55 তলা বস্তি ছেড়ে দিয়ে দেশে ঘরে গিয়ে আগের মতন দোকান দিয়ে গুছিয়ে বসবে। লোকটা অবাক হয়ে বলেছিল, হ্যাঁ, দেশ ঘর আর আছে নাকি? এ প্রশ্নটার উত্তর অনেক কথায়। আছে নয় বটে, তবে ছিল। চিঁড়ে, মুরকি, খই, বাতাসা আর গুড়ের দোকান ছিল। কিন্তু বছর 10 আগের সে আকালের বছরে অন্য অন্য করে হাহাকার। কোথায় চিঁড়ে, মুড়ি, খই, মুরকি? তার উপর আবার অভাবের সময় যা হয়, ভাই ভাই জমির ধান চালের ভাগ নিয়ে বচসা, আর এদিকে আবার যায় যায় কোঁদল। ধূর্তরে রোজ রোজ এই অশান্তি, এর থেকে শহরে গিয়ে 2 মনীষী হাতে পায়ে খেটে জীবন কাটাবো বলে বউকে নিয়ে চলে এসেছিল অমূল্য। তখনও গোপাল জন্মায়নি, তাই 2 মনীষী। তা চলছিল তো ভালোই, যদিও অমূল্য মাঝে মাঝে বলতো, দূরে বস্তির খিচখিচি না ভাল লাগে না। তবে রঙের কাজটা ভালোই শিখে নিয়েছিল। হঠাৎ ওই মণিবগিন্নির রূপ ধরে কালগ্রহ এসে পড়ল মালতীর জীবনে। মণিবগিন্নির দেওয়া 1000 টাকার অর্ধেকটা অমূল্য কাছে রেখে বাকি অর্ধেকটা দিয়ে কাজ ম্যানেজ করে ফেলেছিল মালতী, সাঁতরাগাছির এক নেহাত দিনহীন হাসপাতাল থেকে, এক জমাদারনির মাধ্যমে। তো সে পরমানন্দের টাকাটা আঁচলে বেঁধে নিয়ে যা বলেছিল তার সারমর্ম হচ্ছে, এতে মালতীর অধর্ম নেই। ওই যে আধবুড়ি মেয়ে ছেলেটা, কুলিবস্তির বাসিন্দে, 5-7টা ছেলে মেয়ের মা, ওটা তো নেই ঘরেরই তো খাই বেশি, তাই আবার এসছে হাসপাতালে ছানা পাড়তে। বছরে বছরে একবার করে আসে, কিন্তু ছানা পাড়ে যেন বিড়াল ছানা, ফুটফুটে নাদুস নুদুস। আর তারপর সেগুলো হাড় চামড়া সার হয়ে আধ উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। নিয়ে যায় বাড়িটাকে, কুকুরে নিয়ে গেছে বলে চালিয়ে দেওয়া যাবে। তা হয়ে গিয়েছিল সবটাই। ন্যাকড়ামোড়া দিন দুয়ের বাচ্চাটাকে নিয়ে রিক্সায় উঠে হয়েছিল মালতী সন্ধ্যের সময়। রিক্সাওয়ালার কাছে নিজের বাচ্চা বলে চালিয়ে ফেলেছিল, কিন্তু শেষ রক্ষার হলো না। বোধহয় ওই জমাদারনিদের মধ্যেই কারোর সঙ্গে বকরার ভাগ নিয়ে বচসা হয়, সে ফাঁস করে দিল। মনিব বাড়ির কাজ বরাবর এসে ধরা পড়ে গেল মালতী। কিন্তু মালতী মন্ত্রগুপ্তির শপথটি পালন করেছিল। বলেছিল নিজেরই লোভ হয়েছিল, স্বীকারোক্তির পর আর তাকে কেউ ছাড়ে? মালতীর দণ্ডাদেশ হয়ে গেল। এরকম সব ছোটখাটো আসামি দিয়ে জেল ভরতে পারলেও জেলখানা একটা মান মর্যাদা বজায় থাকে। আরও এক প্রস্ত চা নেওয়া হয়েছিল। তারপর উঠে পড়া মালতী চলতে চলতে বলল, কথাগুলো তবু একজনের কাছে বলতে পেরে মনটা একটু হালকা হলো। তো নিজের কথাই সাতকাহন, তোমার বৃত্তান্ত তো কিছুই জানা হলো নাই। হ্যাঁ, আমার আবার বৃত্তান্ত, জেল আমার জল ভাত। হ্যাঁ, আরো হয়েছে? তবে আবার কি, ভাড়াটে গুন্ডা তো, কোনোখানে জমি নিয়ে লাঠিবাজি করতে দরকার পড়লেই এই নিকুঞ্জর ডাক পড়ে। তো এবার হয়েছে কি, ভুলক্রমে একটা বড় পার্টির লোকের বাতা ফাটিয়ে মেরে ফেলেছি, তাই কয়েকটা হয়ে গেল। কেউ ছাড়িয়ে নেবার চেষ্টাও করলো না। মালতী অবাক হয়ে দেখল লোকটা কত সহজে দোষটা কবুল করলো। নাম তাহলে নিকুঞ্জ? তা দেশ ঘর কোথায়? দূর, দেশও নাই ঘরও নাই। আহা, কোথাও তো একদিন জন্মেছিলে, মা বাবা তো ছিল না, ওসব কিছু দেখি নাই, নিজেকে ভুঁইফোড় বলেই জানি। না, চলো চলো, কোথায় তোমার 55 তলার নন্দীপুর বস্তি? কিন্তু কোথায় সেই পরমধাম? মালতীর চোখের উপর যার ছবিখানি জলজল করে জ্বলছে, সেদিন ঘর থেকে বেরিয়ে আসার আগে বেড়ার গায়ে নিজের যে ফুলছাপ ব্লাউজটা আর গোপালের নীলরঙা হাফ প্যান্টটা মেলে দিয়ে এসেছিল,
সেটাও বুঝি দেখতে পাবে, এই ব্যাঘ্রত নিয়ে বাস থেকে নেমে হনহনিয়ে এগিয়ে এসেছিল। কিন্তু কোথায় কি? তাহলে কি রাস্তা ভুল করে অন্য কোথাও চলে এলো নাকি মালতী? নিকুঞ্জ বলল, তোমার বোধহয় বিস্মরণ হয়ে গেছে গো, অন্যদিকে হবে। বিস্মরণ বললি হলো? এই তো, এই স্কুল বাড়ি, তারপর যদুর মুদিখানার দোকান, তারপর 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 আর কি, উঁচু উঁচু বাড়ি, নতুন রং করা জানলা দরজা, বারান্দায় রঙিন শাড়ি ঝুলছে, জানলায় জানলায় পর্দা। এইসব দরজা জানলা রং করেছে কে? মালতী দিশারা হয়ে ঊর্ধ্বমুখে সেইখানেই পাক খেতে থাকে। নিকুঞ্জই দোকানি পশারিদের কাছে গিয়ে জিজ্ঞেস করে জেনে এলো খবরটা। নন্দীবাবুরা বস্তি উঠিয়ে জমি বিক্রি করে চলে গেছে, আর সেখানে এইসব ফ্ল্যাট বাড়ি উঠেছে। আর বস্তিতে যারা ছিল তাদের সন্ধান কে রাখতে গেছে? তা কাউকে কিছু বলে যায় না? কে কার জামাই বোনাই? হ্যাঁ, কে কার করিধারে? মালতী রাস্তার মাঝখানেই চেঁচিয়ে উঠে বলল, এতগুলান গেরস্থ ছানাপোনা নিয়ে উচ্ছেদ হয়ে গেল, কেউ একবার কারোর ঠিকানাটাও জানতে চাইলে না? এমন পাষাণ পাড়া, মায়া নাই, কোনো হৃদয় বলে কিছু নাই। যাদের কানে গেল তারা পাগলি ভেবে ফ্যাক ফেঁকিয়ে হেসে চলে গেল। এখন কি করবে? নিকুঞ্জ পথের ধারে একটা পুরনো বটগাছে গুঁড়ির উপর বসে বিড়ি ধরিয়ে বলল, তোমার নন্দীবাবুর বস্তি তো ভূতে উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে একটা পরিরাজ্য বসিয়ে দিয়েছে। এখন মালতী এখন হঠাৎ ডাক ছেড়ে কেঁদে উঠল, ওরে গোপাল রে, তোরে কে কমনে কোথায় নিয়ে গেল রে? নিকুঞ্জ নীরবে বসে বসে বিড়িটা শেষ করতে লাগলো। কোনো সান্ত্বনা বাক্য উচ্চারণ করল না সে। এক সময় নিজেই থামল মালতী। তারপর বলল, তবে আর জীবন ধারণের কাজ কি? যাই, মা গঙ্গার কোলে জুড়াই গে। শেষমেশ তুমি আমাদের গঙ্গার রাস্তাটাই দেখিয়ে দাও, তারপর তোমার ছুটি। নিকুঞ্জ বলল, তো চলো, আমারও মাথাটা ঝাঁঝা করছে, একটু ডুব দিয়ে নিয়ে গে। তা ডুব দিয়ে কি শুধু নিকুঞ্জে উঠল, মালতী উঠল না? তা অবশ্য হলো না। নিকুঞ্জ বলল, এক যাত্রায় কি পৃথক ফল হয়? ডুবটা সেরে দুজনাই এই পৈঠে বসে ভিজে কাপড় জামা গায়ে শুকিয়ে নিয়ে খোঁজ নিয়ে দেখি যে কাছে পিঠে কোথাও ভাতের হোটেল আছে কিনা। পয়সা আছে হয়তো, হয়ে যাবে। তো আমার কাছে যা আছে নাও, এই তো দেখছি 2.5 টাকা দিয়েছে। নিকুঞ্জ হাসলো, ও তাহলে বাকি 2.5টে মেরে দিয়েছে আর কি। ভাত জুটল, ডাল ভাত আর একটা ঘ্যাঁট, তো তাই অমৃত। একটা করে পানও খাওয়া হলো। মালতী কি যেন একটা কারখানার শেডের ধারে পা ছড়িয়ে বসে পড়ন্ত বেলার আকাশের দিকে তাকিয়ে বলল, এতক্ষণ তো যা হোক হলো, এইবার রাত হলে কোথায় আশ্রয়? জেলখানার মধ্যে তো তবু এ ভাবনাটা ছিল না। নিকুঞ্জ সে কালো কুচকুচে মুখে সাদা দাঁত বিকশিত করে হেসে উঠে বলল, যাবে নাকি আবার? বলো তো চলো, আবার হাজতে ঢুকিয়ে দিয়ে আসতে পারি, আমার অনেক দোস্ত সাঙ্গাত আছে তো সেখানে। মালতী বলল, গলায় দড়ি। তারপর মালতী এক আকাশ ছোঁয়া আবদার করে বসল, এই দিনভর আমায় নিয়ে তো অনেক নাড়াঝামটা খেলে, চেনা নয় জানা নয় আপনজনের অধিক করলে, তো শেষমেশ আমায় একটা ঠাঁই পৌঁছে দাও, তারপর তোমার ছুটি। কোনখানে? হ্যাঁ, কোনখানে আর? সেই হাওড়া জেলা গ্রাম সজনে পোতা ঈশ্বর অনন্ত গড়াইয়ের বাটি, ওই একটা ঠিকানায় তো মুখস্থ মালতীর। আঁচলে চোখ মুছে মালতী বলল, মন নিচ্ছে বস্তি উচ্ছেদের জ্বালায় ছেলেটাকে নিয়ে সেখানেই গেছে মানুষটা, তবু তো সেখানে খুঁড়িটা জেঠিটা রয়েছে, ছেলেটাকে দেখবেই হেলায় ছেদ দেয়। তো এখান থেকে খুব দূর তো আর না, ওই হাওড়ার গুমটি থেকে বাস ছাড়ে, বাস গাড়ি গায়ে লেখা থাকে চণ্ডীতলা, সজনে পোতা, বাকুলি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, ওসব জায়গা আমার খুব চেনা আছে। হ্যাঁ, তাই বুঝি? তবে তো ভগবান মুখ তুলে চেয়েছেন, সেখানে আমার একটুকু পৌঁছে দাও। বুঝছি তোমার উপরে খুব জুলুম হচ্ছে, কিন্তু আমার একটা ব্যবস্থা না করেও তো তোমার ছুটি নাই, বলো। অমূল্য গড়াইয়ের পরিবার মালতী গড়াইয়ের একটা ব্যবস্থা না করে ভাড়া খাটা গুন্ডা নিকুঞ্জ দাসের ছুটি নাই কেন, এ প্রশ্ন মাথায় আসে না মালতীর। নিকুঞ্জ বলল, না না, জুলুমের কথা হচ্ছে না,
তবে তোমার সজনে পোতা গড়ায় বাড়ি যদি নন্দীবাবুর বস্তির মতন উবে গিয়ে বসে থাকে, সেইটাই ভাবনা। মালতী আশ্বাসে গলায় বলে, দেখো, গায়ে ঘরে অমন শহর বাজারের মতন দুমদাম চেহারা পাল্টায় না। 20-50 বছর একইভাবে থাকে। তবে আর কি করা, রাতটুকু এই বন্ধ কারখানার মোড়ের পাশে একইভাবে বসে থেকে ভোরবেলা বাস ধরা। যে বাসের গায়ে লেখা থাকে চণ্ডীতলা, সজনে পোতা, বাকুলি। তা মুখ্য হলেও একটা বিষয়ে বোধবুদ্ধি আছে ওই কি মালতীর। গ্রামগঞ্জের চেহারা যে 20-50 বছর প্রায় একইভাবে থাকে, সেটা খুব একটা ভুল নয়। বাইরের দিকে যদি বা এদিক ওদিক হচ্ছে, ভেতরের দিকটা একই রকম রয়ে যায়। বাস থামবার মুখোমুখি মালতী প্রায় চেঁচিয়ে ওঠে, দেখো দেখো, আমি বলি নাই একরকম ভাব থাকে। ওই তো, ওই তো সে তলা পার হয়ে গেল। ওই তো বুড়ো শিবের থাম। ওই তো সে হেলে পড়া বট গাছটা। নাম্বার জায়গায় কিছুটা ভিড়, কিছুটা কোলাহল। চায়ের দোকানের সামনে মাটির ভাঁড়ের তৎপরতা। নিকুঞ্জ বলল, এবার পথ চেনার ভার তোমার। চিনে যেতে পারবে তো? মালতী সভয়ে বলল, তুমি আমায় এখান থেকে ছেড়ে দিয়ে ফিরে যাবে? না, তা যাব নাই, এখানেই আছি ফেরত বাসটা আসা পর্যন্ত। গাঁয়ের বউ এতদিন বাদে একটা পরপুরুষের সঙ্গে ফিরলে এটা তো আর লোকে ভালো চোখে দেখবে না। ঠিকই, কথাটা যৌক্তিকতা আছে। মালতী দুপা এগিয়ে বলল, তুমি না ততক্ষণ দোকানের ধারে গিয়ে একটু চাটা খেয়ে নাও। সে আমি বুঝবো, ঘন্টা দুই বাদে ফেরত বাস ছাড়বে। তুমিও ততক্ষণ যদি ফিরে না আসো, বুঝবো তোমার শ্বশুরের ভিড়টা উপে যায়নি। তবু মালতী একটু দাঁড়ায়। কি হলো, পথ মনে পড়ছে না বুঝি? না না, সে খুব মনে পড়ছে। বলছি, তাহলে তো তোমার সঙ্গে দেখা হবে নাই। নিকুঞ্জ বিড়িতে আগুন ধরাতে ধরাতে বলে, আর দেখাবার কাজ কি, একদিনে বন্ধু বই তো না। মালতী তথা বিতস্ত করে বলল, তা বটে, তবে তুমি আমার এতটা উপকার করলে, আর বাড়ির দূর থেকে অমনি মুখে ফিরে যাবে? যতই হোক গেরস্থ বাড়ি। নিকুঞ্জর কাষ্ঠকাঠির মুখে একটু সূক্ষ্ম হাসি ফুটে ওঠে, তবে বেশ স্বচ্ছন্দ গলায় বলে, বেশ তো, গিয়ে যদি তেমন জুত বরাত দেখো, জলপানের রেকাব সাজিয়ে কাউকে দিয়ে ডাকিয়ে পাঠিও। এখানে তো রইলাম। সে তোমায় চিনবে, সে ভাবতে হবে না, আমি চিনে নেব। বলে একটা খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে নিশ্চিন্তভাবে ধোঁয়া ছাড়তে থাকে। কিন্তু শ্বশুরের ভিটেটা উপে গেছে কিনা, সেটা দেখবার জন্য কি মালতীকে ভিটে বরাবর যেতে হলো? হঠাৎ সামনেই শ্বশুর বংশের বংশধর। মালতীকে দেখে প্রায় ছিটকে উঠে বলল, কে? মালতী এ প্রশ্নের উত্তর না দিয়ে বিগলিত গলায় বলল, যা মন নিয়েছিল তাই। ঠিক বুঝেছি, নন্দীবাবুর বস্তি উচ্ছেদে তুমি ছেলে নিয়ে এখানেই এসেছ। বলে কিনা গড়ায় বাড়ি উপে যায় নাই তো, এই তো কাল মাত্র ছাড়া পেলাম। অমূল্য গড়াইয়ের মুখটা কঠোর কঠিন হয়ে ওঠে। দাঁতে পেশা চাপা গলায় বলে, কাল ছুটি হয়ে গেল, তাই আজই ছুটতে ছুটতে এখানে এসে ধাওয়া করা হলো। আচ্ছা, আস্পদ্দা তো, কয়েদ খাটা মেয়ে ছেলে, তুমি গড়ায় বাড়ি ঢুকতে এসেছো? মালতী কেমন যেন ফ্যালকা মুখ হয়ে তাকালো। লোকটা অমূল্যই তো। আসতে বলে, তোমার কোথায় যাব? কেন, জমের বাড়ি ছিল না? জমের বাড়ি গলায় দড়ি দিতে পারোনি? যাও যাও, খবরদার, আর এগোতে চেষ্টা করবে না। হ্যাঁ, আমায় তাড়িয়ে দিয়েছ? আরো চাপা গলায় হিসিয়ে উঠে অমূল্য। না তো কি, ঘানি ঘুরিয়ে আসা চোরচোরটা পরিবারকে মাথায় করে ঘরে নিয়ে যাব? যাও যাও। আসলে ভয়ানক অস্বস্তি পাছে কেউ দেখে ফেলে। লোক জানাজানি হবার আগে ঠেলে পার করে দিতে পারলে বাঁচে যায়। অন্য সময় এখানে তেমন লোক চলাচল নেই, কিন্তু এ সময় যথেষ্ট আছে। বাস থেকে লোক নামে, এখান থেকে আনাজপাতি শাকসবজি ঝাঁকা নিয়ে কলকাতা মুখ ট্রাকে তুলে দিতে যায়। মালতী যতক্ষণ দাঁড়িয়ে থাকবে যেন বিছে কামড়াবে অমূল্যকে। মালতী কেঁদে ফেলে বলে, দেখো, চুরি চোরটামি আমি নিজের জন্য করি নাই, তোমার জন্যই করেছিলুম। তা বেশ, ঘানি ঘোরানো পরিবারকে ধুলো পায়ে বিদিয়ে দেওয়া যদি ধর্মে হয়, তো দাও, তো আমার গোপালকে আমারে দাও। গোপালকে? বটে বটে, সাধে বলছি আস্পদ্দা,
ঈশ্বর অনন্ত গড়াইয়ের নাতিকে তোমার হাতে তুলে দেব? হ্যাঁ, বেশি বকো না বলছি। যাবে না গলা ধাক্কা দিতে হবে? মালতী চোখ মুছে শক্ত হয়ে বলল, অতটা করতে হবে না। গোপালকে একবার চোখের দেখা দেখে যায়। আহ, এ তো ভালো ঝামেলায় পড়া গেল। গোপাল জানে তার মা মরে গেছে, গায়ের লোকও তাই জানে। এখন হঠাৎ তার মরা মায়ের পেটনি নামিয়ে আমি কি নাটক করতে বসবো নাকি? তুমি যাবে কিনা বলো? ততক্ষণে দু একটি লোক এসে জুটে গেছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আর বলো কেন? কোত্থেকে একটা পাগলি এসে যত বলছি সরে পড়ো, তা কিছুতেই নড়ছে না। তাই নাকি? তাই নাকি? ওরা এগিয়ে আসে উৎফুল্লভাবে। আহা, পাগলা পাগলি বড় খাসা জিনিস, বিনি খরচে কিছুক্ষণ আমোদ তো করে নেওয়া যায়। কিন্তু সে সুযোগ হয় না তাদের। ততক্ষণে মালতী উল্টো পাক খেয়ে হনহন করে বাঁশকুমটির কাছে এগিয়ে যায়। নিকুঞ্জ একটু হেসে বলল, কি হলো, শ্বশুরের ভিটে উপিয়ে গেছে তো? মালতী হাঁপাতে হাঁপাতে বলে, হ্যাঁ। নিকুঞ্জ খুব অনাসক্ত গলায় বলল, এক্ষুনি একটা কাঁচা বাজারের ট্রাক ছাড়বে, ড্রাইভারটাকে পটিয়ে রেখেছি, কচু কুমড়ো ঝোড়ার খাঁজে খাঁজে একটু বসতে দেবে। বাজার ট্রাক, খোলা ব্যাপার। নিকুঞ্জ আগে নিজে উঠে পড়ে শির ওঠা কেটো হাতখানা বাড়িয়ে মালতীর একখানা হাত ধরে হিঁচড়ে ওপরে তুলে নিয়ে একটু খাঁজ দেখিয়ে বলে, এখানে বসে পড়ো। মালতীর মনে পড়ে না লোকটা ওই কেটো হাতখানা দিয়ে একটা মানুষের মাথা ফাটিয়ে বছর চারেক জেল খেটে বেরিয়েছে। মালতীর এখন দড়ি কি শাড়ি এও মনে পড়ল না। আস্তে আস্তে বলল, তোমার তাহলে আর ছুটি হলো নাই? কই আর হলো। আবার একটা বিড়ি ধরালো। চারদিকে নানা কোলাহল। তার মধ্যেই মালতী আবার একসময় নিঃশ্বাস ফেলে আপন মনে বলে, একদায় সজনে পোতার থেকেই দুই মনীষী মনের খেদে বেরিয়ে পড়েছিলুম যা আছে ললাটে বলে। আজ আবার সেই একই ঘটনা, সেই বৃত্তান্ত। গল্পটা আপনাদের কেমন লাগলো মন্তব্যে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালোবাসা নিয়ে আপনাদের অপেক্ষায় রইলাম পরবর্তী গল্পে। ভালো থাকুন। নমস্কার।